সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাত 10টায় খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের গেট। সাবেক বিচারপতি মানিকের উপর ডিম জুতা নিক্ষেপ, কারাগারে প্রেরণ। আমার বিশ্বাস দীপ্তি তাকে আশ্রয় দিতেন, মন্তব্য রনির। নির্বাচন নিয়ে অতি দ্রুত সংলাপ চান মির্জা ফখরুল। বার্নিকাটের গাড়িতে হামলা, সাবেক এমপি সাদেক খান গ্রেফতার। পাচার হওয়া অর্থ উদ্ধারে বিএনপিকে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাত 10টায় খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের গেট। টানা বৃষ্টি আর পাহাড়ের স্রোতের কারণে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি এখন বিপদ সীমার ঊর্ধ্বে। শনিবার রাত 10টায় খোলা হবে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট। এই গেট দিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ছাড়া হবে প্রায় 9,000 সিএফএম পানি। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই হ্রদের পানি আরও বৃদ্ধি পেলে 32,000 পানি নিষ্কাশিত করা হবে, অর্থাৎ কর্ণফুলী নদে ছাড়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বৃষ্টি আর ভারত সীমান্তের পাহাড়ি স্রোতের কারণে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। পানির স্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে রাঙামাটি কাপ্তাই হ্রদ তীরবর্তী অঞ্চল, অর্থাৎ রাঙামাটির 5টি উপজেলা বাঘাইছড়ি, বড়কল, জুরাছড়ি, লংদু ও বিলাইছড়ি। স্থানীয়দের তলিয়ে গেছে বসতঘর, ফসলি জমি, গবাদি পশু, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। অন্যদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চাপ বেড়েছে রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনকারী গেইটে। রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, রাঙামাটি কাপ্তাই হ্রদে বর্তমানে পানি রয়েছে 107.66 ফুট এমএসএল, যা বিপদসীমার কাছাকাছি। শনিবার রাত 10টার দিকে 16টির 6টি গেট খুলে দিয়ে 9,000 সিএফএম পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে। তাছাড়া বর্তমানে কাপ্তাই হ্রদের পানি পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি পানির চাপ বেশি হয় তাহলে আরো 32,000 সিএফএম পানি ছেড়ে দেওয়া হবে কর্ণফুলীতে। সাবেক বিচারপতি মানিকের উপর ডিম জুতা নিক্ষেপ, কারাগারে প্রেরণ। সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আলমগীর হোসেনের আদালতে তোলা হলে আদালত তাকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন। আদালতে মানিককে তোলার সময় প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। পরে বিকেল 4টা 20 মিনিটে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম কালবেলাকে বলেন, আসামি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে 54 ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে কানাইঘাট থানা পুলিশ। আসামি ঢাকা সহ বিভিন্ন জায়গায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় আদালত তাকে জেলহাজতে আটক রাখার নির্দেশ দেন। আসামির পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না। তিনি বলেন, আসামি সাবেক বিচারপতি হওয়ায় বিজ্ঞ আদালত জেল কোড অনুসারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আসামি আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। আদালত এ বিষয়টি আমলে নিয়ে জেল কোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। বিচারপতি মানিক স্থানীয়দের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায়। আটকের পর স্থানীয়রা তাকে মারধর করে ও টাকা পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমার বিশ্বাস দীপ্তি তাকে আশ্রয় দিতেন, যা বললেন রনি। সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। গতকাল শুক্রবার রাত 9:30টার দিকে তাকে আটক করা হয়। শনিবার শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে আদালত চত্বরে আনা হলে ক্ষুব্ধ জনতা তার উপর ডিম ও জুতা নিক্ষেপ করে। এ সময় কয়েকজন হামলারও চেষ্টা চালায়। এদিন বিকেল 4টার দিকে তাকে পুলিশের পিজন ভ্যানে করে আদালত চত্বরে নিয়ে আসা হলে এ ঘটনা ঘটে। এদিকে বিচারপতি মানিকের গ্রেফতার বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
তিনি তার পোস্টে লিখেছেন, বিচারপতি মানিক ইচ্ছা করলে প্রথম আলো অথবা ডেইলি স্টার অফিসে আশ্রয় নিতে পারতেন। তিনি একটু কষ্ট করে ভারতীয় দূতাবাসে গেলেও রক্ষা পেতেন। আর কিছু না পারলে যদি চ্যানেল আইয়ের উপস্থাপিকা দীপ্তির বাসায় গিয়ে বলতেন, মাগো আমি বুড়ো মানুষ, বিপদে পড়ে এসেছি, আমাকে তাড়িয়ে দিও না, আমার বিশ্বাস দীপ্তি তার দাদার বয়সী মানুষটিকে ক্ষমা করে আশ্রয় দিতেন। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের কেউ কল্পনাও করতে পারত না মানিক সাহেব কোথায় লুকিয়ে আছেন। নির্বাচন নিয়ে অতি দ্রুত সংলাপ চান মির্জা ফখরুল। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অতি দ্রুত সংলাপ চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে হুসেন মোহাম্মদ এরশাদ সরকারের আমলের প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা মনে করি তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সরকারের উপর আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা আছে। কিন্তু অবশ্যই সেটা নির্বাচন অনুষ্ঠান সীমিত সময়ের মধ্যেই করতে হবে, একটা সময়ের মধ্যে করতে হবে, যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে। তা না হলে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। তিনি বলেন, অতি দ্রুত জনগণের যে চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা করতে হবে। কিভাবে একটি নির্বাচন অতি দ্রুত করা যায় সে ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে। সব জঞ্জালকে তুলে উপড়ে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিএনপি মহাসচিব আরো বলেন, শেখ হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন দপ্তরে রয়েছে মন্তব্য করে প্রতি বিপ্লব যেন না ঘটে, এ বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদালতে হাজির করা হবে সালমান, আনিসুল, দীপু মনিকে, রিমান্ড শেষ। আজ আদালতে নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হবে। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। বুধবার নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুইজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। বন্যায় অন্তত 18 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 49 লাখের বেশি মানুষ। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত 11 জেলায় 49,38,159 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 18 জন। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন। সচিব কামরুল হাসান বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 11টি। এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 49,38,159 জন। ক্ষতিগ্রস্ত পরিবার 9,44,548টি। এ পর্যন্ত 3,527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 2,84,888 জন আশ্রয় নিয়েছেন। সচিব বলেন, এখন পর্যন্ত বন্যায় মোট 18 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। বন্যা দুর্গত 11 জেলায় মোট 3,52,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।